নব উচ্ছ্বাসে বর্ণিল আবেশে পুরো বাড়ি জুড়ে, বাড়িটিও সরগরম মুখরিত, চারিদিক অগণিত মানুষের আগমনে, খুশি খুশি আমেজের নতুন শিহরণে। আজ বিয়ের অনুষ্ঠান হচ্ছে শামস আর তরির। এই তো সেদিন সানান আত্মসমর্পণ করলো, জেলখানায় কেটে গেছে 3 বছরেরও বেশি সময়। এরই মাঝে পরিবার হারিয়েছে একজনকে, দাদি মেহেরুন্নেসা আর নেই সবার মাঝে। শহরের ছেলের বয়সও এখন প্রায় 3 বছর। সানানের আত্মসমর্পণের কয়েকদিন পরেই তো জন্ম হলো পুত্র স্বপ্ন আন্দালিবের। মামলার রায় হলো আরও পরে এক নিষ্ঠুর নির্মম নির্দয় রায়, যাবজ্জীবন কারাদণ্ড। সে রায়ের পরে শহরের দুঃখী জীবনে আসে বিচিত্র সব অশান্তি, অযাচিত সব যন্ত্রণা। বাবা আরমান আহমেদ মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দিতে উতলা হয়ে গিয়েছিলেন, সেই সব বেদনার বিবর্ণ হিসেবে পরে আসি। আজ দুষ্টু শামসের বিয়ে। শামস তরি জুটির বহু বছরের প্রেম পাচ্ছে পূর্ণতার ছোঁয়া। ওদের আঁকতে এবং কাবিন হয়ে গেছে মাসখানেক আগে। ডাক্তার আন্দালিবের ফ্যামিলি দেশে এসেছে তখনই। এই 1 মাসে মফস্বলের বাড়িটাকে ঢেলে সাজিয়েছেন ভদ্রলোক। দেশ বিভাগী শামস তো এখন দেশেই থাকতে চাচ্ছে, সেটাও মফস্বলের এই প্রিয় বাড়িটাতে। বউ নিয়ে থাকার জন্য পুরো বাড়িটাকে আধুনিকায়ন করেছে। বিভিন্ন কক্ষের সাথে ওয়াশরুম, বারান্দা তো তৈরি করেছে, নিজ ওয়াশরুমে বাথটাবও বসিয়েছে। জীবনের শহুরে এবং পল্লীর আমেজে নিতে চায় একসাথে। কে জানে কতদিন থাকে এদেশে। আজ বিয়ের আনুষ্ঠানিক প্রোগ্রাম হচ্ছে, কিন্তু নিয়মের অনিয়ম করে। তরিদের পক্ষ মেয়ে নিয়ে আসবে শামসদের বাড়িতে। এরকম অদ্ভুত বিয়ের পেছনেও রয়েছে বিচিত্র কারণ। আরও দুটো বিয়ের প্রোগ্রাম হচ্ছে আজ এখানে। 3টে বিয়ের আনুষ্ঠানিকতা একদিনে সম্পন্ন করতে চায় সবাই, তাই তো বিধিভঙ্গ করে তরিদেরকে আনা হচ্ছে বাড়িতে। এসবের পিছনে আরও একটা বিশেষ কারণ আছে। আজ আরও যে 2টো বিয়ে হচ্ছে তার একটা মন্টার, বাড়ির পুরনো কাজের ছেলে মন্টারই বিয়ে হচ্ছে আজকে। বউ নিয়ে আসা হয়েছে এখানেই। জীবিত ফিরে আসার পরে শেহরের বাবাকে গোপনে অনেক সাহায্য করেছে ছেলেটি। সে কৃতজ্ঞতা থেকে আজ ধুমধাম করে ছেলেটার বিয়ে দিচ্ছেন ভদ্রলোক। অন্য প্রোগ্রামটির কথা না হয় একটু পরেই বলি। ফেলে আসার দিনগুলোতে কত কিছু যে ঘটে গেছে। সায়ন মেহেক দম্পতি যমজ ছেলে মেয়ে হয়েছে। ছেলের নাম বারিদ আন্দালিব আর মেয়ে রাকা আন্দালিব। বয়সে ওরা স্বপ্ন আন্দালিবের চেয়ে কয়েক মাসের ছোট। সবার সাথে বেবিদের নিয়ে মেহেক দেশে এসেছে মাসখানেক আগে। প্রফেশনাল ব্যস্ততার কারণে সায়ান এলো সবার পরে। লন্ডনে বেবিদের ইংরেজি ভাষা শিখিয়েছিল ওরা, বাংলাও কিছু কিছু বলতে পারতো। মাসখানেক আগে দেশে এসে বেশ বাংলা শিখে গেছে যমজ বেবি দুটো। এখন বাংলা ইংলিশ মিলিয়ে কথা বলে। ওরা দুজন মিলে শহরের ছেলে স্বপ্নকে কপি করে। সায়ান মাঝে মাঝে রাগ দেখিয়ে মেহেককে বলে, তুমি কপি কর্তা শেহরকে, তোমার বাচ্চা দুজন মিলে এখন কপি করে শেহরের ছেলেকে। বছর তিনেকের স্বপ্ন আন্দালিব স্বভাবে ভারী দুষ্টু, কথাবার্তাও প্রায় সবই বলতে পারে এখন। আজ তো ঝগড়ায় লেগে গেছে বিয়ে বাড়ির বেবিদের মাঝে। অনুষ্ঠানে আসা বছর 4-5 2টো বেবির সাথে ঝগড়া হচ্ছে ওদের। সেই বেবি দুটো ওদের 3 চাচাতো ভাই বোনকে বলল। সানান শেহরের ছেলে স্বপ্ন কাল বিলম্ব না করে জবাব দিল। কথাগুলো বলেই স্বপ্ন তেড়ে গেল ওদেরকে মারতে। নানা আরমান আহমেদ দৌড়ে এসে ধরে নিয়ে গেছেন নাতিকে। সানান কর্তৃক বোমা নিক্ষেপের ঘটনা মিডিয়ায় প্রকাশিত হয়েছে, জানাজানি হয়েছে পুরো দেশ জুড়ে। সেসব নিয়েও ঘটেছে বিচিত্র সব ঘটনা। এই বোমা নিক্ষেপণের ঘটনা জানে না এমন কেউ নেই এলাকায়। এসব পিচ্চি বাচ্চারাও যেন সবকিছু জানে, এমনকি আলাপ আলোচনা শুনতে শুনতে ছোট স্বপ্ন জানে ওর বাবা বোমা ছুঁড়ে মেরেছিল। ক্ষণে ক্ষণে বহু বেড়েছে বেলা, সময় গড়িয়েছে মধ্যাহ্ন। এখন তরিকে পুরোপুরি বউ সাজিয়ে নিয়ে এসেছে কনে পক্ষ। বউ সাজার জিনিসপত্র গতকালই পাঠিয়ে দেওয়া হয় কনের বাড়িতে। মেহেক দ্রুত এগিয়ে গেল মেহমানদের ওখানে। ধীরে ধীরে স্টেজে এনে বসালো নববধূ তরিকে। আচানক দৃষ্টিগোচর হয় মেহেকের যমজ বেবি দুটো মারামারি শুরু করেছে খানিক দূরে। নিরুপায় বেচারি দৌড়ে গেল বেবিদের নিকটে। বধূ বেশে তরি স্টেজে বসে থাকলো একাকী, অনেকটাই চুপটি করে। এবাড়ির লোকেরা তরিদের পক্ষের মেহমানদের সাথে আলাপে ব্যস্ত। বাকি স্টেজগুলো এখান থেকে খানিক দূরে। এখনো কেউ নেই ওইসব স্টেজে। আচানক একজন বয়স্ক লোক এলো নববধূ তরির কাছে। পরনে পা অব্দি ঢিলে ঢালা পাঞ্জাবি, মাথায় একটা ঝোলানো সাদা পাগড়ি, মুখে সাদা দাড়ি, সাদা ভ্রুযুগল, চোখের লেন্স ঈষৎ নীলাভ, অনেকটাই ভৌতিক চেহারা। লোকটা খুব সাত করে পান চিবাচ্ছে অধর রাঙিয়ে। ভয়ে গা ছমছম করছে তরির। একদম ওর গা ঘেঁষে বসে পড়ল লোকটি। একরাশ বিরক্তি নিয়ে তরি সরে গেল দূরে। অদ্ভুত বৃদ্ধ নিজেও সরে এলো মেয়েটির পানে। ভীষণ বিস্মিত নববধূ তরি আনমনে চুপি চুপি ভাবছে, এ বাড়ির একজনও কি দেখছে না এই অদ্ভুত লোকটিকে? নাকি আমি একাই দেখছি? আমাকে জিনে ভূতে আসর করলে তো আর কেউ দেখবেও না। এদিকে ভৌতিক লোকটির বারবার পানের পিক ফেলছে তরির পানে চেয়ে। বধূ বেশে প্রথমবার শ্বশুর বাড়িতে এসে মেয়েটি চরম উদ্বিগ্ন, ভীষণ বিরক্ত এহেন অদ্ভুত আচরণে। ওদের পক্ষের লোকজন তো এখনো বরপক্ষের লোকের সাথে আলাপে ব্যস্ত। পরিচয় পর্ব শেষ হয়নি হয়তো। এবারই সব লোকজনদেরও চিনে না মেয়েটি। দিশেহারা হয়ে দৃষ্টি ছড়িয়েও পরিচিত কাউকে দেখছে না। বেচারি আজ বড্ড নিরুপায়, ভীষণ অসহায়। তাড়াতাড়ি ভ্যানিটি ব্যাগ থেকে ফোন বের করে নিল। মুঠোফোন বের করতেই দেখে লোকটি দ্রুত উঠে দাঁড়ালো, কিন্তু তরির ভয় কাটেনি আদৌ। বেচারি দ্রুত ফোন কল দিল শামসকে।
ভৌতিক লোকটি ততক্ষণে কয়েক কদম দূরে সতর্ক প্রস্থানে। তরি মুঠোফোন কানে ধরতে রিং বেজে উঠল। ঢিলে ঢালা পাঞ্জাবির পকেটে চেপে ধরল ভৌতিক লোকটি। বেচারির এবার বোধগম্য হয়েছে পুরো ব্যাপারটি। বর্ষামসি সেজেছে অদ্ভুতভাবে ভৌতিক সাজে। তরি গলা হাঁকিয়ে ডাক দিল, এই কি অবস্থা তোমার? বদজিন সেজেছি। দুর্ভাগ্য আমার পরিটা বুঝতে পারলো না। যাও জামাই সেজে এসো। বদজিন হয়েই থাকি না। একদম ভয় পাইয়ে দিয়েছো কিন্তু। কাছাকাছি কেউ তো ছিল না আমার। আমি ভাবলাম আমায় ভূত ধরেছে কিনা। আগে থেকেই প্ল্যান ছিল আমাদের সবাই সরে যাব। আমি বদজিনের ভয় দেখাবো তোমায়। যা বজ্জিন। কেমন বউ বলো তো? কাবিন হয়েছে 1 মাস আগে, আজও চিনলে না স্বামীকে? স্বামী ভান ধরে থাকলে চিনব কিভাবে? সামান্যই তো সেজেছি, এটুকুতেই চিনতে পারলো না? চোখেও লেন্স লাগিয়েছো, চিনব কিভাবে? তুমি ফেল পরি, স্বীকার করো। তুমি ফেল বজ্জিন। এত কিছু পড়তে জানো, বজ্জিন সাজতে জানো, অথচ লুঙ্গিটাই এখন পড়তে জানো না। কে বলেছে লুঙ্গি পরতে জানি না? আমার সামনে একদিন লুঙ্গি খুলে গিয়েছিল, মনে আছে? এখন ঠিকই পরতে পারি, প্র্যাকটিস করেছি। যাও আজকে লুঙ্গি পরিয়ে দেখিও। ওকে, বাসরাতে লুঙ্গি পরে দেখিয়ে দেব। বিয়ে বাড়িতে মেহমানের অভাব নেই। সায়ন একটু বেশি ব্যস্ত অনুষ্ঠান নিয়ে। সব দায়িত্বই আজ রাজুক ডাক্তার সাহেবের মাথায়। মাঝে মাঝে যমজ বাচ্চা দুটোকেও সামলাতে হয়। এত সব ঝামেলার মাঝে মেহেক আড়ালে ডেকে নিয়ে এলো বরকে। আহত সুরে আফসোস নিয়ে বলল, কি একটা ভুল করে ফেললাম বলতো। কেন, কি হয়েছে? এই যে সবাই বর বউ সেজেছে, আমরা সাজলাম না কেন? আমরা কেন সাজবো? ওরা যে সাজছে। ওই হাফ টিকিট এত খরচ করে তোমার হারমোনাল টিকিট করলাম, সব ঠিক করলাম, এখনো অন্যকে কপি করতে চাচ্ছ? আরে ফ্রি টিকেট, সবারই তো সাজতে ইচ্ছে করে, তাই না? তা জন্য বর্ব সাজতে চাইবা? বললাম না সবাই সাজছে। বাড়ি ভর্তি এত এত মানুষ, কোথায় সবার বর্ব সাজছে? কয়েকজন তো ঠিকই সাজছে। তুমি না কোনোদিনও ঠিক হবে না, চিরজীবনই কপিবাজ হাফ টিকিটই থাকবা। এরই মাঝে ওদের ছেলে এসে বায়না ধরল। ছেলের কথা শুনে বেচারা ডাক্তার দুঃখ মিশ্রিত হাসি দিল মেহেকের পানে চেয়ে। এরই মাঝে মেয়ে এসে জড়িয়ে ধরল। পাপা পাপা, টনি আন্টি বউ সেজেছে, আমিও বউ সাজবো। আই ওয়ান্ট জামাই। সায়ন দুঃখ আর ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বউ বাচ্চার উদ্দেশ্যে বলল, মার পোলাপান সবাই মিলে কফিবাজি শুরু করছো তোমরা, আমি বসে থাকবো কেন? যা, আমিও কফি করব, কফি করে আরেকটা বিয়ে করে ফেলবো। মেহেক চেঁচিয়ে জবাব দিল, এই কি বললা তুমি? কি বললা এটা? কফি করে একটা বিয়ে করব, শুনুনি? ভালো হয়ে যাও কিন্তু, এত কপি করতে চাও কেন? হ্যাঁ, তুমি তো আসল কফিবাজ। বুঝি না আমি। আরেকটা বিয়ের শখ উঠছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বিয়ের শখে উঠেছে। তোমরা কফি করতে পারলে আমি কেন পারবো না? সাবধান হয়ে যাও, কপিবাজি খুব খারাপ জিনিস। আমরা কেউ আর কপি করব না এখন থেকে। সায়নও সুযোগ বুঝে শাসিয়ে দিল বউকে। কথাটা মনে থাকে যেন, নয়তো আমি কিন্তু সত্যি কফি করে একটা বিয়ে করে বসবো। এই কয়েক বছরে বদলে গেছে অনেক কিছু। একদা ক্যান্সারকে ডেকে ডেকে শাহেরকে বোকা বানাতে চেয়েছিল সামিরা। মেয়েটি সত্যি এখন ভুগছে মরণব্যাধি ক্যান্সারে। বাবার টাকা নিয়ে অসুস্থ মায়ের সেবা করার সাধ্য নেই, নিজেই ধুকে ধুকে মরছে ক্যান্সারে। সবকিছুই যেন এখন বড্ড এলোমেলো, ভীষণ হতাশা। ডাক্তার আন্দালিবের টাকায় ক্যান্সারে চিকিৎসা হচ্ছে সামিরার। বিয়ের স্বাদও এখন অবধি পূরণ হয়নি আর মেয়েটির। অসুস্থ পা নিয়ে রাহেলা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। স্বামী সাদেককে মাঝে মাঝে অসুস্থ বয়সেতে ঘর গৃহস্থালী কাজও সামলাতে হয়। অসুস্থ বউ আর মেয়েকে নিয়ে সাদেক নিয়ে এখন ভীষণ যন্ত্রণায় কাতর। বড় ফুপু আলিয়া শাহেরের সাথে থাকেন। আরমান আহমেদের বাসায় কোনো আফসোস নেই তার জীবনে। আর বাতেন বেচারার ইতিহাসও বড্ড বিচিত্র, ভীষণ বিবর্ণ। চাঁদ আর তারাদের লুকোচুরিতে নিশিমগ্ন। মায়াবী নীল চাঁদোয়ায় উদ্ভাসিত ধরনীর বুক। নবনব স্বপ্ন দোলায় তরির মন দুলছে নতুন রঙে নতুন সুরে। রাত প্রায় 11টা, লাজের ঘোমটা পড়া বসে যে তরি বসে আছে বাসর ঘরে। আর ঝিলমিল স্বপ্নের রঙে হারাতে চায় নিজেকে, কিন্তু যে মন রাঙাবে সেই তো এখনো আসেনি ঘরে। বিয়ে বাড়িতে সবাই খুশি হলেও শেহারের মন ভীষণ খারাপ। তবুও ছুটে এসেছে তরির বাসর ঘরে শেষবারের মতো একটু খোঁজ নিতে। সুতি শাড়ি সহ আনুষঙ্গিক জিনিস লাগেজ থেকে বের করে রেখে গেল বিছানার পাশে। প্রস্থানের পূর্বে মেকি সান্ত্বনা দিল, একটু অপেক্ষা কর, শামস ভাইয়া চলে আসবে যে কোনো সময়। সান্ত্বনা প্রধানোত্তর দ্রুত পায়ে বেচারি ফিরে গেল নিজ কক্ষে। হাজারো খুশির ঝিলমিল ভাবনা নিয়ে তরি বসে আছে চুপটি করে। বেয়ারা বর কোথায় গিয়ে কি করছে কে জানে। স্বপ্নের রঙেও যেন জং ধরেছে এখন। অভিমানের অনল জ্বলছে মন দুয়ারে।
মেয়েটির রাগ আর অভিমানে শুয়ে পড়ল ফুলসজ্জায়। ভীষণ ক্লান্ত শরীর, মায়ানিদও চলে এলো নীরবে। সহজে বেচারি চৈতন্য হারালো নিদ ঘরে। খানিক বাদে বাসর ঘরে এসে শামস দেখলো বউ ঘুমাচ্ছে। বেচারার চোখে বিস্তর বিস্ময়। প্রণয়াসক্ত কণ্ঠে ডাকলো দুবার। পরি, পরি। হুঁশ নেই, ঘুম কাতর তরির। কদিন ধরে বিয়ের শপিং, গায়ে হলুদ, পার্লারের ঝামেলায় অনেক ধকল গেছে শরীরের উপরে। আজ সারাদিনও ছিল বধূ বেশে, ভারী পোশাকে। বড্ড ক্লান্ত আজ মেয়েটি। ঘুমও এসেছে বাসরের স্বপ্নকে ছুটি দিয়ে। কি করে সজাগ হবে বেচারি? শামস আবারও ডাকলো মিষ্টি করে। পরি, পরি। এবারও সুক্তি ভাঙল না বেচারির। বেয়ারা শামসের মাথা ভর্তি দুষ্টু বুদ্ধি। জোর কদমে এগিয়ে ওয়াশরুমের দরজা খুলে দিল। কাছে এসে ঘুমন্ত বউকে উঠিয়ে নিল কোলে। বউ কেন সজাগ থাকবে না? বাসর রাতে আজ বাড়িতে কত ঘটনা ঘটেছে, সেসব শুনতে গিয়ে বেচারা না হয় একটু দেরি হয়ে গেছে। তার জন্য বউটা এভাবে ঘুমের দেশে পাড়ি দেবে? আজ একটা শিক্ষা দেবে বউকে, একদম মনের মতো শিক্ষা। ওয়াশরুমের বাথটাবে শুইয়ে ভিজিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করলো মনে মনে। কিন্তু টরি টের পেয়েছে কোলে নেবার সূচনাতে। বেচারিও কি কম দুষ্টু নাকি? আখি পল্লব ঢেকে রেখেছে বদজিনের হালচাল দেখার অভিপ্রায়ে। কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকতে খামচি দিয়ে চুল টেনে ধরল বরের। বেচারা হতভম্বে সুরে বলল, এটা কি হলো? বাসরাতে বউকে বাথটবে চুবানোর ইচ্ছে? বউয়ের হুঁশ না ফিরলে তো চুবিয়েই হুঁশ ফেরাতে হবে। আর জামাইয়ের যে হুঁশ ছিল না এত রাত পর্যন্ত? আর একটু বেশিক্ষণ স্বাধীন থাকতে চেয়েছিলাম, ভাবলাম একটু পরেই হয়তো পরাধীন হয়ে যাব। আমি মনে হয় তোমার স্বাধীনতা কেড়ে নেব। এত বড় বদনাম প্রথম দিনেই? বদ জিনের। আসলেই। তা না হলে বউকে কেউ বাথটবে ফেলে দিতে চায়? বাড়িতে লোক কম থাকলে আজ দুষ্টু পরীকে পুকুরেই ফেলে দিতাম। শালা বদজিন। শামস নিরুত্তর। বউকে এনে সযত্নে বসিয়ে দিল বিছানায়। শুধু কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমি কিন্তু সত্যি আজ বদ জিন হব। আরে না, আজকে বদজিনকে মানুষ করা হবে। সেটাই করো, তোমার হাতেই সঁপে দিলাম সবকিছু। থাক, আর সঁপে দিতে হবে না। পরে আবার বলবা আমি পরাধীন করে দিয়েছি। সব দিকেই তো জ্বালা। তাই নাকি? এর চেয়ে চলো ঘুমিয়ে পড়ি। ঘুমাবে না? ঘুমাবো, প্রেমও করব। দেখা যাক। আমি আপাতত শাড়ি গয়নাগুলো খুলে ফেলি। সেই দুপুর থেকে ভারী হয়ে আছি, খুব কষ্ট হচ্ছে এখন। সাবধানী হাতে ভারী গহনাগুলো মেয়েটা খুলে রাখলো বিছানায়। শামস সেগুলো নিয়ে ওয়ার্ড্রোপে রেখে দিয়েছে কাল বিলম্ব না করে। তরি সুতি শাড়ি নিয়ে ধীর পায়ে চলে গেল ওয়াশরুমে। দুষ্টু মিষ্টি অনেক ভাবনায় নববধূর মনে। বসন্তের রং লেগেছে আজ মন গহিনে। এ চাঁদরাঙা রাতে মন রাঙা হতে চায় মধুক্ষণ। অবাধ্য মনটিও যে আজ ময়ূরীর মতন মন রাঙা। দুষ্টু ভাবনা তো কিছু থাকবে। এইসব ভাবনার ঘোরে হারিয়ে তরি শাড়ি চেঞ্জ করে নিল দ্রুত হাতে। শামস মেকআপ নেওয়াটা একদমই পছন্দ করে না। বেচারি মেকআপ তুলে নিল একটু একটু করে। অতঃপর ধীর পায়ে বের হলো ওয়াশরুম থেকে। বউ বের হতে শামস ঢুকলো পোশাক চেঞ্জ করতে। বিয়ের শাড়িটা বিছানায় রেখে ঝটপট ভাঁজ করে নিয়েছে তরি। তারপরে ধীর হাতে নক করলো ওয়াশরুমের দরজায়। আরে, আমার গলার চেনটা তো ওয়াশরুমে। মেকআপ তোলার সময় গলা থেকে খুলে রেখেছি। বেচারা শামস বরের ভারী পোশাক খুলে নিয়েছে ইতিমধ্যে। শুধু একটা স্যান্ডো গেঞ্জি আর পাজামা পরিহিত। দরজা খুলে দিল সেভাবে। হাত বাড়িয়ে আয়নার পাশ থেকে বইয়ের চেনটি নিচ্ছিল। শাড়ি চেঞ্জের সময় ওয়াশরুমে দরজার পাশে মগ ভর্তি পানি রেডি করে আসে তরি। পেছন থেকে সে পানিটুকু ঢেলে দিল শামসের গায়ে। আমায় ভিজিয়ে দিতে চেয়েছো না, শিক্ষা দিয়ে দিলাম। তাই বলে এভাবে? সংসার জীবনও আমার সাথে বদমাশি করতে এলে এভাবে আগে ভাগে শিক্ষা দিয়ে ছাড়বো। আচ্ছা দিও, এবার নাও, তোমার চেইনটা নাও। তরি মেহেদি রাঙা হাত বাড়ালো চেন ফিরিয়ে নেবার তরে। শামস খানিক এগিয়ে এসে হ্যাচকা টানে কোলে তুলে নিল বউকে। ওয়াশরুমে নিয়ে দুষ্টু স্বরে বলল, এবার তোমাকেও ভিজিয়ে দেই। ঠিক আছে, ভিজিয়ে দিও, তবে অন্য একদিন। বউয়ের মিষ্টি কথা শুনে শামস ছেড়ে দিল মুহূর্তে। বউ বেচারিও আর দেরি করলো না, দ্রুত বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। বেচারা বদজিন দরজা চাপিয়ে দিয়ে পোশাক চেঞ্জে ব্যস্ত। তরির খেয়াল নেই দরজার পানে। পরনের শাড়ির কিছু অংশ ভিজে গেছে। জলে সিক্ত শামসের আলিঙ্গনে চিন্তিত ভঙ্গিতে বিছানায় এসে বসলো মেয়েটি। ভেজা শাড়িটা তাড়াতাড়ি পরিবর্তন করা উচিত, নয়তো ঠান্ডা লাগতে পারে। এমন ভাবনায় হারিয়ে মেয়েটি ঝটপট চলে এলো বিয়ের লাগেজের নিকটে। দ্রুত হাতে লাগেজ খুলে আরেকটা সুতির শাড়ি বের করে নিল। শামস ওয়াশরুমে থাকতে গায়ের ভেজা শাড়িটা পরিবর্তন করে নিতে চাচ্ছে। যেই ভাবা সেই কাজ। ভেজা শাড়িটা দ্রুত খুলে নিল তরি। আচানক তাকিয়ে দেখে পাশে রাখা বিকল্প শাড়িটা আর নেই। বেচারি ঘাড় ঘুরিয়ে তাকালো পশ্চাতে। লুঙ্গি পরিহিত শামস শাড়ি বুকে নিয়ে শুয়ে আছে বিছানায়। বেচারার চোখে মুখে রহস্য ভরা দুষ্টু হাসি। বদজিনটা যে কখন ওয়াশরুম থেকে বেরিয়েছে
টেরি পায়নি তরি। বেচারি তো ব্যস্ত ছিল শাড়ি চেঞ্জের টেনশনে। বড্ড নিরুপায় এখন বেচারি। শামস পিছেল হাসছে, পায়ের উপর পা তুলে শুয়ে। নিরুপায় বেচারি মান সম্মান নিয়ে ঘুরে গেল দ্রুত। ফ্লোর থেকে ভেজা শাড়িটা টেনে পুনরায় গায়ে জড়াচ্ছিল। শামস লাফিয়ে উঠে ভেজা শাড়িটিও ছিনিয়ে নিল হাত থেকে। বউ বেচারি মোটেও ছাড় দেবার মতো মেয়ে নয়। খামচি মেরে টেনে ধরলো শামসের লুঙ্গিটাকে। মনে মনে ভাবছে, আমার মান সম্মান নিয়ে টানাটানি, এবার নিজের ইজ্জত সামলাও। বেচারা শামস ইজ্জত বাঁচাতে নিজের লুঙ্গি টেনে ধরতে তরি চোখ টিপ মেরে বলল। শাড়ি দিতে না চাইলে তোমার লুঙ্গিটা দাও তো, ওনার মতো করে পরে রাখে। বেচারা শামস তো পড়ে গেল মহাবিপদে। বাদরামি করতে এসে বড় বাদরের খপ্পরে পড়ে গেছে। এক হাতে লুঙ্গি ধরে চিৎকার করে বলল, এই ছাড়ো ছাড়ো, আমার লুঙ্গি ছাড়ো। শাড়ি দিবা না, তোমার লুঙ্গিটা দিতে চাচ্ছ না? এটা কেমন অবিচার বলো তো? যে কোনো একটা তো দিবা, আমার মান সম্মান তো বাঁচাতে হবে। শামস দুঃখ মিশ্রিত হাসি দিয়ে পরাজয়ের সুরে বলল। এই নাও তোমার শাড়ি নাও। নিজের লুঙ্গি বাঁচাতে দুটো শাড়ি একসাথে দিয়ে দিল বেচারা। তরি উল্টো দিকে ফিরে শুকনো শাড়িটা পরে নিল দ্রুত হাতে। দুষ্টু শামসের মগজের দুষ্টামি আনাগোনা একটু বেশি। বেয়ারা ছেলেটিকে চুপটি করে বসে থাকবে নাকি? পেছন থেকে এসে কোলে তুলে নিল বউকে, বিছানায় শুইয়ে দিল ধীরে ধীরে। কক্ষের দীপশিখা এখনো জ্বলন্ত, সবকিছু আলোকিত করে। সেই দীপশিখা নিভিয়ে শামস কাছে এলো ধীরে ধীরে। ললাটে ছুঁয়ে দিল বাসরের প্রথম ভালোবাসার পরশ। বইয়ের অবাধ্য মনটিও আজ ডুবে যেতে চায় অজানা ভালোবাসার গভীরে। সেই অজানা টানে শামস ধীরে ধীরে চুমু এঁকে দিচ্ছে বইয়ের দু কপলে। এ যেন এক সীমাহীন ভালোবাসার সুখময় নই নই অনুভূতি। দুজনই ভেসে যেতে চায় ভালোবাসার নতুন যাত্রায়, চির আকাঙ্ক্ষিত আরাধ্য গন্তব্যে। সেই যাত্রার পথ পাড়ি দিতে শামস অধর ছুঁয়ে দিল বইয়ের অধরে। এক নেশালো ভালোবাসার রঙিন আমেজে দুজন ভেসে যাচ্ছে নতুন ভালোবাসাতে, সে পরম সুখের আবেশে। আজ আরও একটা জমকালো বিয়ের অনুষ্ঠান হয়েছে। বাড়ি ভর্তি কত খুশি, কত আয়োজন, তবুও সুখ নেই শহরের মনে। হিম হিম হাওয়ায় মাতাল পরশ, রাতের প্রেমময় প্রকৃতি জুড়ে। আলো আর আধারের মায়ের রাতও করছে ঝিলমিল। বিয়ে বিয়ে সাজে সজ্জিত পুরো বাড়ি। যদিও নিঝুম নিস্তব্ধ রাত, তবুও আলো ঝলমলে চারিদিক। ঝলমলে আলোর ঝিলমিল রঙে মনও হতে চায় রঙিন। নতুন করে মন রাঙাতে সানান এসেছে বাসর ঘরে পুরোপুরি বরের বেশে। আজ ধুমধাম করে 3টে বিয়ের আয়োজন হলো বাড়িতে। সানান শাহেরেরও বিয়ের আনুষ্ঠানিকতা হলো আজই। নিজের বিয়ের দিনে ভাইয়ের জন্য ছোটখাটো আয়োজন করেছে শামস। দুঃখের সিন্ধু পেরিয়ে আসা ভাইটিকে একটু খুশি করার অভিপ্রায়। পুত্র ও স্বপ্নের সামনে আজ বর বউ সেজেছে সানান শাহের। ঠিক বিয়ে হয়নি, শুধু একটু সেজেছে নবদম্পতির বেশে। ওদের বিয়েটাও তো হয়েছিল জোরপূর্বক, একদম অনাকাঙ্ক্ষিতভাবে। সেবার তো ওরা বিয়ের আনন্দই করতে পারেনি, তাই আজ এই খুশির আয়োজন। দুপুরে দুজন সেজেগুজে একসাথে বসেছিল স্টেজে। শিশুপুত্র স্বপ্ন তখন মুখ বাঁকিয়ে নানাকে বলেছে, জানো না, আমার আম্মির নাকি বিয়ে হয়ে গেছে, কিন্তু আম্মির জামাইটাকে না আমার একটুও পছন্দ হয়নি। ব্যাটা একটু বেশিই চিকন। আশেপাশে সবাই তো হেসেই ব্যাকুল। নিজের বাবাকে এসে আম্মি জামাই ডাকলো, আবার সে জামাইকে পছন্দও করলো না। বেচারা সানানের জীবনে ঘটে গেছে অনেক ঘটনা, বিচিত্র সব কাহিনী। সেই যে বন্দী হলো, তারপরে তো যাবজ্জীবন জেল দেওয়া হলো। কারামুক্ত করার জন্য কত শত চেষ্টা ছিল সবার, হাজারো প্রচেষ্টা ছিল সাজা কমানোর জন্য, কিন্তু তখন কোনো দিকেই মুক্তির কোনো দ্বার উন্মুক্ত হয়নি। আর সন্ধান মেলেনি সাজা কমাবার কোনো সুযোগেরও। এক নিদারুণ নিষ্ঠুর জীবনের সাক্ষী হয় ডাক্তার ছেলেটি। শাহেরও তখন বারবার অনুরোধ করে 7 খুনের ঘটনা চেপে রাখতে। মেয়েটির ভয় ছিল সব প্রকাশে যদি ফাঁসি হয়ে যায়। শামসেরও বারণ ছিল সে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রকাশে। কারাবন্দি সানানের নিশিদিন কাটে অসীম বেদনায়, অবর্ণনীয় যন্ত্রণায়। ধীরে ধীরে শুরু হয় নতুন ভাবনা। জেলবন্দি ছেলেটি বারবারই মনে হয়, আমি যতদিন জেলে থাকবো আমার বাবা মা স্ত্রী সন্তান ততদিন শুধু কষ্টই পাবে, অনেক লাঞ্ছনা বঞ্চনাও সইবে নীরবে। এর থেকে আমি 7 খুনের ঘটনা স্বেচ্ছায় জানিয়ে দিই, তাহলে হয়তো শীঘ্রই আমার ফাঁসি হবে। চিরবিদায় নেব এই মায়ার ভুবন থেকে, কিন্তু বাকি সবাই তো যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এসব বৈরী ভাবনা ভেবে ছেলেটি ধীরে ধীরে প্রকাশ করে দেয় 7 ডাকাত খুনের ঘটনা। সেই সব অবগত করতে গিয়ে সুকৌশলে এড়িয়ে যায় শামসের ব্যাপারটি। পুলিশকে জানায় সে একাই বোমা মেরে হত্যা করেছে 7 জনকে। পুলিশও প্রাথমিকভাবে নিঃসন্দেহে বিশ্বাস করে বন্দির জবানবন্দি। আবার নতুন করে শুরু হয় তদন্ত। সেদিন প্রাণে বেঁচে যাওয়া ডাকাত 2 জনকে খুঁজতে উপযুক্ত প্রমাণের অভাবে শামসের জড়িত থাকার বিষয়টি পুলিশের অজানায় থেকে যায়, কিন্তু তদন্তে বেরিয়ে আসে এক চরম সত্য, পরম বিস্ময়কর কাহিনী। সেদিন রাতে মসজিদে ডাকাত দল এসেছিল রূপমের নেতৃত্বে। হয়তো মনে হতে পারে মেয়র পুত্র রূপম ডাকাতি করবে কেন, আসলে সবসময় ডাকাতিতে অংশ নিত না এই বকে যাওয়া ছেলেটি। নানা বাড়ির মসজিদ বিধে সেদিন রাতে নিজেও আসে ডাকাতিতে। পাছে যদি ওর দল ধরা খেয়ে যায়, তখন এখানকার লোকজনকে উল্টাপাল্টা বুঝিয়ে দেবার অভিপ্রায়ে সেদিনই ফিরে যেতে হয়
চরম ভঙ্গুর হৃদয়। দলের 7 জনকে মৃত রেখে সেই রাতে বোমাবর্ষণ শেষে যে 2 জন ডাকাত পালিয়ে যায় তাদের একজন রূপক, অন্যজন মোকাম্মেল। জনশ্রুতি ছিল মোকাম্মেল ঢাকা শহরে থেকে বিনোদন মিডিয়ায় কাজ করত, কিন্তু সত্যিকার অর্থে মিডিয়া সামান্যই কাজ পেত মোটু লোকটি। মাঝে মাঝে ভীষণ ব্যস্ততা থাকতো, আবার কখনো কখনো কোনো কাজই থাকতো না। এই কর্মহীন সময়টায় ডাকাত দলের সাথে কাটাতো। আর রূপমী ছিল স্থানীয় সকল অপরাধের কাণ্ডারি, সন্ত্রাসী দলের মূল হোতা। আর বাবা বাতেন ছিলেন এসবের গডফাদার। গত কয়েক বছর এলাকায় যতগুলো রেপ হয়েছে, ডাকাতি হয়েছে, খুন হয়েছে, প্রায় সবগুলো ঘটনায় জড়িত ছিল রূপম গ্যাং। বিশেষ করে নারী ধর্ষণের ঘটনাগুলো সবকটাই সংগঠিত হয়েছে গ্যাংয়ের মাধ্যমে। মেয়র পিতা বাতেনের ক্ষমতার কারণে রূপম ছিল ধরাছোঁয়ার বাইরে। পুলিশ অফিসারদের পোস্টিং করিয়ে চাপে রেখে কিংবা উৎকোচ প্রদানের মাধ্যমে অপরাধ তদন্তে বাধা হয়ে দাঁড়াতেন পৌর মেয়র। এই গ্যাংয়ের নামে কখনো মামলা দায়ের করতেই দেননি, বরাবরই ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে প্রতিপক্ষকে দোষী করত। এভাবে আধিপত্যের খেলায় ওরা ছিল সবার শীর্ষে। এই রূপমকে খুনের মামলায় তো যাবজ্জীবন কারাদণ্ড হলো সানানের, কিন্তু তদন্তে বেরিয়ে আসে ওর গ্যাং কর্তৃক অসংখ্য অপরাধ সংগঠনের গোপন কাহিনী। এসব ঘটনার হিসেবের মারপ্যাচে পাল্টে যায় মামলার সবকিছু। হিসেবের অঙ্ক শুরু হয় নতুন করে। স্বামী কর্তৃক 7 ডাকাত খুনের স্বীকারোক্তিতে শহর হয়ে যায় দিশেহারা পাগলপাড়া। দুঃখী মেয়েটি ভীষণ বিশ্বাসী স্বভাবের হলেও বোকা ছিল না। দ্রুত কল্পনায় সাজিয়ে নেয় মুক্তির এক নতুন পরিকল্পনা। এলাকায় যে কলেজের ম্যাডাম রেপ্ট হয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করে এক বুক আশা নিয়ে ম্যাডামকে বোঝাতে থাকে, আপনার সম্মান নষ্টকারীদের বিচারটা কিন্তু আমার স্বামী করেছে, প্লিজ আপনিও ওর জন্য কিছু করুন। আপনার নেতৃত্বে ওর মুক্তির আন্দোলন গড়ে তুলতে চায়। ভীষণ বিনয় মেয়েটি বারবার প্ররোচিত করে ম্যাডামকে। সেবা সন্ত্রাসী গ্রুপ নিধনে এলাকায় অনেকটাই ধর্ষণমুক্ত, ডাকাতমুক্ত হয়ে গিয়েছিল। কেউ তো জানতো না কার কল্যাণে ঘটেছে এসব। সবার কৌতূহল ছিল সে অজানা অচেনা বীর পুরুষকে নিয়ে। ওইসব ধর্ষক ডাকাতদেরও আগে কখনো কোনো শাস্তি দেয়নি, অথচ যে শাস্তি দিল ওদেরকে তাকে কিনা জেলের ঘানি টানতে হচ্ছে। এসব বিষয়গুলো শহর একটু একটু করে বোঝাতে থাকে ম্যাডামকে। নির্যাতিত ভদ্রমহিলা বারবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন কলেজ শিক্ষার্থীদের নিয়ে। স্থানীয় মানুষজন ধীরে ধীরে একাত্মতা ঘোষণা করে ডাক্তার সানানের মুক্তির আন্দোলনে। শহরের বাবা আরমান আহমেদ এই সংক্রান্ত সকল নিউজের মিডিয়া কাভারেজ দেন। আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে পুরো ঘটনা। ডাক্তার সানান কর্তৃক সন্ত্রাসী রেপিস্ট গ্রুপকে হত্যার ঘটনা। দেশীয় প্রশাসনের নজর এড়ায়নি মিডিয়ার নিউজগুলো। এসব নিউজে মামলায় আসে নতুন মোড়। প্রশ্ন আসে পূর্ববর্তী যাবজ্জীবন সাজা নিয়ে। সেই অবেলার বৈরী প্রহরে মুক্তি সুরও আসে নতুন করে। সে সুরে উন্মাতাল হয় পুরো এলাকা। মুক্তির স্লোগান শুরু হয় ঘরে ঘরে। অগণিত মানুষ বারবার ঘর ছেড়ে বেরিয়ে আসে সানানের মুক্তির দাবিতে। লন্ডনে বসে পুরো ঘটনা ব্রিটিশ মিডিয়ায় ছড়িয়ে দেন ডাক্তার আন্দালিব। সানানের তো ডুয়েল সিটিজেনশিপ ছিল, বাংলাদেশি এবং ব্রিটিশ। ব্রিটিশ হাইকমিশন থেকে চাপ আসে দেশীয় প্রশাসনে। তরুণী লন্ডনী ডাক্তারকে কারামুক্ত করার চাপ। দেশীয় এবং ব্রিটিশ মিডিয়া পুরোপুরি চলে যায় সানানের পক্ষে। সবকিছু বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে সাজা কমিয়ে আনা হয়। সাজা হয় মাত্র 4 বছরের সশ্রম কারাদণ্ড। কিন্তু 4 বছরও জেল খাটতে হয়নি ডাক্তারকে। 3 বছর 1 মাস পেরোলে আসে স্বাধীনতা দিবস, এক পরম আকাঙ্ক্ষিত দিন। আর গতকালই ছিল সেই আকাঙ্ক্ষিত আরাধ্য দিন, স্বাধীনতা দিবস, সানানের মুক্তির দিন। বাবা এবং চাচা শ্বশুর ঢাকায় গিয়েছিলেন ছেলেটিকে জেল গেটে রিসিভ করতে, কিন্তু কারামুক্ত ডাক্তার নিউমোনিয়া আক্রান্ত, বেশ অসুস্থ। কিছুটা সুস্থতার প্রয়োজনে গতকালই ঢাকা হসপিটালে ভর্তি করিয়ে দেন বাবা ডাক্তার আন্দালিব। এদিকে শামস হুট করে বিয়ের আয়োজন করেছে বড় ভাইয়ের জন্য। বিয়ে উপলক্ষে আজই বাড়ি ফিরে আসতে হলো সানানকে। পুত্র স্বপ্নের ডায়রিয়ার কারণে গতকাল শহর যেতে পারেনি জেল গেটে কারামুক্ত স্বামীকে রিসিভ করতে। শামসের বিয়ের অনুষ্ঠান শেষে বিকেলে ঢাকা যাবার ইচ্ছে ছিল অসুস্থ বরের কাছে, কিন্তু তার আগেই তো বেচারা বরমশাই এসে হাজির হলো বাড়িতে। এক ধারাহারা খুশি এসেছে আজ শহরের জীবনে। হারানো প্রিয়জন ফিরে পেয়ে নতুন করে প্রেমের স্রোতে ভেসে যাবার খুশি, জীবনকে আরও স্বপ্নের ঝিলমিলে রঙে সাজাবার খুশি, পুরনো ভালোবাসাকে হারিয়েও ফিরে পাবার অসীম অনাবিল খুশি। কিন্তু বরের অসুস্থতায় কিঞ্চিত মন খারাপ বেচারির। সানান বেশ শুকিয়েও গেছে কয়েক বছরে, একদমই হাড্ডিসার। ছেলে স্বপ্ন আন্দালিব কিছুতেই বিশ্বাস করেন না যে এটাই সানান, ওর আজন্ম প্রতীক্ষিত বাবা। বাচ্চা ছেলেটি এতদিন ছবিতে বাবাকে বেশ সুদর্শন, সুন্দর আর স্মার্ট দেখেছে। সেই চেহারার সাথে এখন আর মিল নেই, শরীরও ভেঙে গেছে একদমই। এসব কারণে শিশুপুত্র স্বপ্ন বিশ্বাসই করছে না বাবাকে। ওদের দুজনেরও ভুল আছে। স্বামীর সাথে সাক্ষাৎকালে শেহের কখনো জেলখানায় নিয়ে যায়নি পুত্রকে। সানানেরই বারণ ছিল তার সন্তানকে যেন না আনা হয় কারাগারে। আজ ছেলে কিভাবে বিশ্বাস করবে বাবাকে? তবুও দুপুরে কয়েকবার বাবার কাছে এসেছে থেকে থেকে। খানিক দূরে দাঁড়িয়ে বাবার পানে চেয়ে ভাবুক ভঙ্গিতে বলেছে, আমির জামাইটা না শুধু আমার দিকেই তাকিয়ে থাকে। যখনই সানান কোলে নিতে চেয়েছে তখনই দৌড়ে পালিয়েছে দ্রুত পায়ে। পরক্ষণে আবারও কাছে এসে বিরচিত কণ্ঠে বলেছে, এই শোনো, তুমি কিন্তু এখন আমাকে ধরতেই পারোনি। আমি না খুব চালাক, তুমি পারবাই না আমার সাথে। ও আচ্ছা। তুমি আবার আমার সাথে পাঙ্গা লাগতে এসো না তো।
জীবনেও কিন্তু পারবা না, কেউই পারবে না আমার সাথে। আচ্ছা, যাক বাবা, বাঁচা গেল। তুমি প্রথমেই বুঝতে পেরেছো। সানান্ত হেসে কুল পায় না দুষ্টু ছেলের অদ্ভুত কথা শুনে, কিন্তু ছেলেকে ধরতে গেলে ছুটে যায় দূরে। খানিক গিয়ে আবারও তাকায় বাবার পানে, দূর থেকে আকর্ষণ করে খেয়ালি ভঙ্গিতে বেখেয়ালি মনে। মানব জীবন এক অদৃশ্য গোলক ধাতায় বন্দী। সত্য এ জীবনের প্রধান অবলম্বন। সত্যকে যত লুকিয়ে রাখা হোক না কেন, মিথ্যের বেড়াজাল ছিঁড়ে সে প্রকাশিত হবেই। বাতানের মামলার পুলিশি তদন্তেও বেরিয়ে আসে সব সত্য, সকল অন্যায় আর দুঃশাসনের ইতিহাস। পুত্ররূপম ছিল তার প্রধান শক্তি, অপরাধ জগতের মূল হাতিয়ার। পুত্রের সকল কুকর্ম, পিতার অন্তহীন সম্মতি ছিল ঐকান্তিক সহযোগিতাও। এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, খুন খারাপি সবকিছুই চলতো বাতানের ইশারায়, রূপমের নেতৃত্বে। প্রকাশ্যে খুব কমই অপরাধী লিপ্ত হতো বখাটে মেয়র পুত্র। সবকিছুই ছিল লুকায়িত গোপনে, দৃষ্টির অন্তরালে। কিন্তু পুত্রসহ পুরো গ্যাং নিহত হওয়ায় শক্তিতে দুর্বল হয়ে পড়েন পৌর মেয়র সাহেব। জেলবন্দিত হয়েছিলেন সানানেরও আগে। ভাই বোন, আত্মীয় স্বজন, রাজনৈতিক অঙ্গনের কেউই সেভাবে এগিয়ে আসেননি বন্দি হবার পরে। প্রথমে স্ত্রীও ছুটে আসেনি কারামুক্ত করতে, আর দ্বিতীয়ও না। দ্বিতীয় বউটা তো চম্পট দিয়েছে অঢেল সম্পদ সাথে নিয়ে। এদিকে ধীরে ধীরে বাতানের সব কুকর্মের ইতিহাস বেরিয়ে আসে একটু একটু করে। বেচারার পাপের রাজ্যের পাপাচার প্রকাশিত হয় সকল নিউজে, অনলাইন অফলাইন সব মিডিয়ায়। জনগণ জেনে যায় এই সমুদায় গুপ্ত অপরাধের সুপ্ত রহস্য। এ সকল অপরাধে রূপম যেমন অপরাধী, তেমনি মেয়র পিতাও অপরাধী। সবকিছু বিবেচনায় বাতানের সাজা হিসেবে ফাঁসির রায় দেওয়া হয়। সে রায় কার্যকর করে ফাঁসিও হয়ে গেছে কয়েক মাস আগে। দুঃখের দিশাহীন স্রোতে ভেসে পেরিয়েছে কিছু জীবন বেলা। আজ তো সানানের ছিল মিলন মেলা। দিনভর বিভিন্ন শ্রেণীর, নানা বর্ণের, বিবিধ পেশার লোকজন এসেছে ছেলেটিকে ফিরে পাবার খুশিতে। শারীরিক অসুস্থতায় সারাদিন নিজে খুব বেশি আনন্দ ফুর্তিতে অংশগ্রহণ করেনি বেচারা, তবে স্থানীয় জনগণের অফুরন্ত ভালোবাসে শিখতে একটু বেশি অনুরক্ত। বউ বেচারি ভীষণ টেনশন অসুস্থ বরটাকে নিয়ে। দিনভর সেবা যত্ন করেছে থেকে থেকে অগণিত মানুষের ভিড়, সেসবও হয়নি মনের মতো করে। এদিকে পুত্র স্বপ্ন এখনো রাজি হয়নি সানানকে বাবা সম্বোধনে। দুষ্টু ছেলেটির ভাষ্য মতে, এই চিকন নোকটাকে আমি আব্বুও ডাকবো না, ড্যাডিও ডাকবো না, বাবাও ডাকবো না। এ শুধু আমির জামাই, আমার কিছুই না। ব্যস্ত দিবস শেষে ধরণীতে নেমে আসে স্বর্ণালী সাজের পরে সবার অনুরোধে জেল জীবন নিয়ে আলোচনায় মগ্ন হয় সানান। সেই সব সাঙ্গ হয়েছে অনেক আগে, নৈশভোজ হয়েছে বহু পূর্বে। পুরোপুরি রাজকীয় আয়োজন। এখন বিয়ের আমেজ জড়ানো নিঝুম রাত। বেচারা ডাক্তার ক্লান্ত শরীরে শ্রান্ত পায়ে মাত্রই এসেছে বউয়ের কক্ষে। ওদের কক্ষটাকেও সাজানো হয়েছে বাসর ঘর রূপে। বছর কয়েক আগে সে অনাকাঙ্ক্ষিত বিয়ের বাসর সাজানো হয়নি, বর আর বধূ সাজও হয়নি ওদের। হৃদয়ত সব আশা, সকল আকাঙ্ক্ষা পূর্ণতা পাচ্ছে এখন নতুন করে। স্বপ্ন সুখের আবেশে সুনিপুণভাবে কক্ষে বরের আগমনে শেহের ঘোমটা টেনেছে ছোট্ট করে। লাজনম্র প্রেমময় খুশির ঢঙে সানান ছলছল নয়নে, হাস্যোজ্জ্বল বদনে চেয়ে আবেগঘন কণ্ঠে বলল, আজও এত লাজ কেন তোমার লাজবধূ? অগভীর ঘুমে আচ্ছন্ন স্বপ্ন বাবার কথা শুনে উঠে বসেছে শয্যায়। এতক্ষণে হয়তো কাক নিদ্রায় ছিল। বাচ্চা ছেলেটি তড়াক করে লাফিয়ে উঠল। এবার উঠে মায়ের গলা জড়িয়ে ঘুম জড়ানো কণ্ঠে শুধালো, আমি এই পুরুষ নোকটা কি আমাদের সাথে ঘুমাবে? ঘুমাবে। এটা তো তোমার বাবা। না আম্মি, তুমি কোনো পুরুষ নোকের সাথে ঘুমাবা না। তুমি পুরুষ নোকের সাথে ঘুমানে আমার ভালো লাগবে না। তুই নিজেই তো একটা পুরুষ লোক, তোকেও তো সাথে নিয়েই ঘুমাই। এহেন জবাব শুনে সানান প্রত্যুত্তর করলো বউকে। এই আমার ছেলের সাথে তুই তো গাড়ি কইলো না তো? ছেলের প্রতি ভালোবাসা দেখে সেহের হাসছে আর চোখে চেয়ে। মায়ের কাঁধে মাথা রেখে পুনরায় ঘুমের দেশে পাড়ি দিতে চাচ্ছে স্বপ্ন। ওরা দুজন চুপটি করে থেকে আবারও ঘুমের সুযোগ করে দিচ্ছে শিশুপুত্রকে। বেচারি সেহের এখনো আছে ভারী শাড়িতে বধূর সাজে, লাল শাড়িতে একদম লাজরাঙা নববধূ। সানানো আছে বরের পাঞ্জাবিতে। এই নিশির আগমনে দৈহিক অসুস্থতাও স্বীয় উপসর্গ জানান দিচ্ছে থেকে থেকে। নিউমোনিয়ায় আক্রান্ত ছেলেটি কাশি হচ্ছে বারবার। বেচারা মুখ চেপে বারান্দায় চলে গেল দ্রুত পায়ে। ভাবে কাশি দিলে পাছে যদি ছেলের ঘুম ভেঙে যায়। আজ কত শত রঙিন ভাবনা সানানের মনে প্রজাপতির নেয়ে উঠছে। সেসব মনরাঙা ভাবনারা নতুন করে সীমাহীন স্বপ্নে বিভোর হয়ে কল্পনার আওয়াজ ছুটছে সুখের কল্পপুরীতে, দুঃখকে চিরচুটি দিয়ে। মখমলি সুখের ভাবনায় পালে মন ভেসে যেতে চায় প্রেমের ন্যায় ভালোবাসার উষ্ণ স্রোতে। এইসব মনরাঙা ভাবনার মাঝেই ঘুমের দেশে ফিরে গেছে স্বপ্ন। সানানো ধীর কদমে চুপি চুপি ফিরে এলো কক্ষে। প্রেমময় হাস্যোজ্জ্বল বদন তার, অসীম তৃপ্তির পরশ দৃষ্টি জুড়ে। আজ সারাদিন লোকে লোকারণ্য ছিল বাড়ি। প্রাণ ভরে কথা হয়নি লাজবধূর সাথে, প্রেমালাপও হয়নি মনের মতো করে। শত শত দিনে হাজারো কথা লুকিয়েছে মনে। আজ বলতে চায় সেই সব প্রাণ খুলে একটু একটু করে। ছেলেকে বালিশে শুইয়ে দিয়ে শেহের লাজুক নয়নে তাকালো বরের পানে। বর বেচারা কাছে এসে কোমল সুরে বলল, তুমিও তো বেশ শুকিয়ে গেছো লাজবধূ। টেনশনে, শুধু আপনার টেনশনে। ও আচ্ছা, এখন তো টেনশন শেষ, এখন থেকে চিল মুডে থাকবে।
আর তুমিই করে রাখবে আমায়। ডাকবো। লাজুক স্বরে অবনত শিরে জবাব দিল সেহের। তবে আজ থেকেই শুরু হোক। একটু সবুর করেন না। আর কত সবুর করবো গো? এখন তো আর সমস্যা নেই, যখন তখন বলা যাবে তুমি করে। তার আগে একটা বিশেষ হিসাব নিকেশ আছে আমার আপনার সাথে। আচ্ছা, শুনেছি কারাগারের ওখানে অনেক মেয়ে কাজ করে, সেখান থেকে কোনো মেয়ের দিকে তাকিয়েছিলেন নাকি? চোখের সামনে দিয়ে কত মেয়ে গিয়েছে, একটু হলেও তো নজর পড়েছে। ওরাও কি তাকিয়েছিল আপনার দিকে? হুম। তার মানে ফিল্ডিং মেরেছেন? হ্যাঁ, মেরেছি। ওইসব মেয়েরাও কি ফিল্ডিং মেরেছে? কি বলো, খালি ফিল্ডিং? চিঠিও দিয়েছে অনেক অনেক। আমার ব্যাগ খুলে দেখোনি চিঠিগুলো? না, ব্যাগ তো খুলিনি, কিন্তু আপনি কি বলছেন এসব? রাগে চেঁচিয়ে উঠল সেহের। মেয়েটার স্বভাব বরাবরই বিশ্বাসী। চিঠির কথা শুনে তো মেজাজ বিগড়ে গেছে 16 আনায়। বইয়ের রাগের আগুনে ঘি ঢেলে সানান পাল্টা প্রশ্ন করলো। কেন, শুনতে পাওনি? না, ভালো করে বলেন, সব খুলে বলেন। রে দের ব্যাটারি, ফিল্ডিং মেরেছি মেয়েদের সাথে, ফিল্ডিং। যান, আপনি কোনো কথাই বলবেন না আমার সাথে। অন্য মেয়ের সাথে ফিল্ডিং মেরে এখন এসছেন আমার কাছে। ফিল্ডিং তো একটু মারতেই হয়, তা না হলে কি আরো ভালো লাগতো? আপনি এখনই বের হয়ে যাবেন বাড়ি থেকে। কোথায় যাব? জেলে যাবেন, জেলে। আমি হচ্ছে এডিশনাল ডিআইজির মেয়ে, প্রয়োজনে মিথ্যে মামলা দিয়ে লাল দালানের শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো চিরতরে। ভয় পেলাম পুলিশ কন্যাকে। একটা কথাও বলবেন না। যান, গেট আউট, লুচু কোথাকার। চুপ কর বেয়াদব, একটু দুষ্টমিও বোঝে না। দের ব্যাটারি আছে। বজ্রকণ্ঠে ধমকে সুরে জবাব দিল সানান। এহেন বজ্রকণ্ঠী আওয়াজে ঘুমন্ত স্বপ্ন কিছুটা নড়ে চড়ে ওঠে। সানান শেহেরও চুপটি করে রয় ক্ষণিকের তরে। পাছে যদি পুত্রধন জেগে যায়, নিজ ছেড়ে না, জেগে ওঠেনি স্বপ্ন। উল্টো পাশ ফিরে আবারও পাড়ি দিয়েছে ঘুমের রাজ্যে। এরই মাঝে সানান খুব কাছে চলে এলো লাজবধূ। সোহাগে স্নিগ্ধ পরশের থুতনি ধরে চুমু খেলো মসৃণ ললাটে। লাজবধূ যেন আজ আরও লাজরাঙা হচ্ছে ধীরে ধীরে। প্রাণপ্রিয় পতির প্রেমে হারাবার তৃষ্ণাও এসেছে একটু একটু করে। বেচারা ডাক্তার কক্ষে তীব্র দীপশিখা বন্ধ করে দিল। আলতো হাতের মৃদু আলোয় আবারও কাছে এলো ধীরে ধীরে। পুরনো প্রেমের নতুন ঘরে কত শত স্বপ্ন আশা বাসা বেঁধেছে মনে। দীর্ঘ বিরহে স্ত্রীকে কাছে না পাবার যন্ত্রণায় মনটা বেদনা বিধুর। সে মন আজ কাছে এসে ভালোবেসে হতে চায় মধুর মনোহর। লাজবধূর পাশে বসে ছেলেটি হাসত দুষ্টু মিষ্টি ঢঙ্গে। এ হাসি মাখা বদনে গভীর প্রেম আছে, আছে অসীম প্রেম তৃষ্ণা। সেহের এক ধাক্কা দিয়ে বলল, যান, দূরে যান। আপনি আমার ভয় পাইয়ে দিয়েছিলেন একদম। আমায় নিয়ে এত ভয় তোমার? বরের কথা শুনে ঈষৎ লাজুক নয়নে এক পলক চেয়ে শেহের রইল আনত বদনে। বহুদিনের বিরহে মিলনের বাঁশি বেঁচেছে আজ মনের গহিনে। সে বাঁশি সুরে প্রেমের দোলায় হারিয়ে সানান স্নিগ্ধ সুরে বলল, আজ আবার হোক প্রেমের আওয়াজ, ভেঙে যাক ছোট বড় সব লাজ। লাজবধূর প্রেমের লাজে হারিয়ে আমি নতুন করে হতে চাই প্রেমবাজ। এত প্রেম করে কি হবে? আবারও একটা বেবি হবে। আসছে একটা খবর নিয়ে। কথাটুকু বলে সেহের আবারও দূরে ধাক্কা দিল বরকে। বেচারা বরমশাই দুষ্টু স্বরে জবাব দিল, ও, এত দূর সরিয়ে দিলে তোমার প্রেশার মাপবো কিভাবে? দেখেন, আপনি কিন্তু বেশি দুষ্ট হয়ে গেছেন। দুষ্ট হইনি এখনো, হব তুমি আমায় রিসিভ করার পরে। মানে? এতদিন পরে এসেছি তোমার কাছে, আমি রিসিভ করবা না? রিসিভ তো করেছি, আবার কিভাবে রিসিভ করতে হয়? হাস্যোজ্জ্বল বদনে ভ্রু কুচকে প্রশ্ন করল শেহের। একটা লিপ কিস দিয়ে। আসছে ঢঙের আবদার নিয়ে। কথা ছিল বেবি হলে ভালোবাসা দ্বিগুণ করবেন, কিন্তু বেবি হবার আগেই তো দূরে চলে গেলেন। আবার সেই দ্বিগুণ ভালোবাসার খবরটা কি? পুরনো পাওনাটাই তো মিটিয়ে দিন আগে ভাগে। আরে আমার দের ব্যাটারি তো অনেক চালাক হয়ে গেছে, হিসাব নিকাশেও পুরো পাকা, একদম সেকেলে হাবিব ব্যাংকের কেরানির মতো। শেহের উঠে এক ঘুষি দিল বরের বুকে। বেচারা বরমশাই পরম আদরে বাহুডোরে বেঁধে নিল বউকে। প্রথমবার আলিঙ্গন হলো বহুদিন বহু রাত অপেক্ষার অবসানে। হৃদয়জ ভাষাগুলো আজ এক হয়ে গেছে সোহাগে স্নিগ্ধ পরশে। হৃদয়ের সেই ভাষায় শুধু একটাই কথা, ভালোবাসা ভালোবাসা। ভালোবাসার আবেশে হারিয়ে সানান চুমু খেলো বউয়ের গোলাপ রাঙাও ধরে। চুম্বন শেষে বউ বেচারি প্রেম রাঙা লাজে মুখ গুজে নিল বরের বুকে। বর বেচারার আজ একটু বেশি প্রেম নেশা। সেই নেশায় বুধহয়ে আচানক কোলে তুলে নিল রাজবধূকে। ধীর কদমে বউকে কোলে নিয়ে বসে পড়ল বিছানার পাশে। সীমাহীন প্রেম তৃষ্ণায় আরও কাছাকাছি হবার বাসনা। সব দূরত্বকে পেছনে ফেলে পুরোপুরি হৃদয়জ মিতালি করার পালা। সেই হৃদয়ের যাত্রায় পেছন থেকে বইয়ের গালে গাল ঘষে উষ্ণ সোয়াগ ছোঁয়া দিল আলতো করে। দুজনই এখন ভীষণ প্রেমময়, বড্ড বাঁধনহারা। প্রণয়ের এলোমেলো দোলা লেগেছে যেন দেহ মন জুড়ে। সেই দোলায় দুলে সানান পরম সোহাগে চুম্বন এঁকে দিল লাজবধূর ঘাড়ে। লাজবধূ আজ ভাসতে চায় প্রণয় স্রোতে, চেনা অচেনা নানা ছন্দে। এরই মাঝে নিজেকে ধাতস্থ করে সানান গম্ভীর কণ্ঠে পড়ল, শোনো লাজবধূ, সব দুঃখ ভুলে সকল কষ্টকে দূরে ঠেলে এক প্রণয় সিন্ধুতে ভেসে যাব আমরা।
ভালোবাসার অথই সিন্ধুতে ডুবে মরবো আমরণ। তারপরে একদিন হঠাৎ হঠাৎ একদিন প্রণয় সিন্ধু পেরিয়ে চলে যাব বহুদূর। ঠাঁই নেব জীবন সিন্ধুর ওই পারে, চিরতরে চিরনিদ্রায় শায়িত হব সেই পরপারে। ফিস ফিস আওয়াজ শুনে পেছন থেকে পুত্রধন স্বপ্ন আঁখি খুলল কৌতূহলে, নিমিষে চমকে গিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমি, তুমি এই চিকন নোকটার কোণে বসছো কেন? আমি কিন্তু সবাইকে বনে দেব তোমার দুষ্টুমির কথা। শাহেদ তাড়াতাড়ি সরে গেল সানানের কোল ছেড়ে। পুত্রধন উঠে পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে বিচারকের ভঙ্গিতে। ওরা দুজনই লাজুক হলো, লাজের ধারাহারা করে। রাত দিনের নিত্য মিলন ছন্দে পেরিয়ে গেছে কয়েকটি মাস। সবকিছু এখন সহজ স্বাভাবিক, ঠিক আগের মতোই। বউ বাচ্চা নিয়ে সানান লন্ডনে ফিরে এসেছে সেই কবে, আবারও জীবন জড়িয়েছে ব্যস্ততার বেড়াজালে। পুনরায় চাকরিও নিয়েছে লন্ডনের অন্য একটা হসপিটালে। ছেলের স্বপ্ন এখন বাবার জান প্রাণ। এখন আর আগের মতো হ্যাংলা পাতলা নন ডাক্তার সাহেব। ছেলেরও আর নেই কোনো অভিযোগ। ইদানিং স্পষ্ট করে সব কথাই বলতে পারে স্বপ্ন। ভীষণ ভাব পিতা পুত্রের মাঝে, মধুর মিতালি প্রাণে প্রাণে। দীর্ঘ বিরতি দিয়ে সানান আবারও জড়িয়েছে রাজনীতিতে। প্রফেশন পলিটিক্স নিয়ে ভীষণ ব্যস্ততা, যেন কোনো ফুরসত নেই ব্যস্ত জীবনের ধারাহারা ছন্দে। এরই মাঝে আজকে ছুটির দিনে একটু সময় হলো আনন্দ অবকাশের। এই বিদায় বিকেলে পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে লন্ডন বিচে। সম্মুখে সুনীল সমুদ্র যেন প্রণয়োত্তাল, ছোট বড় ঢেউ ময়ূরীর ন্যায় পেখম মেলে নাচছে উন্মাতাল সাগরের বুকে। ছেলে স্বপ্ন বিচে ঘুরছে দাদা দাদি আর আলেয়া বেগমের সাথে। চিকিৎসার বাহানায় বহু কষ্টে সবকিছু ম্যানেজ করে ওরা লন্ডনে নিয়ে এসেছে নিঃসঙ্গ বড় ফুপু আলেয়াকে। বিলেতে অবৈধ তিনি, পদে পদে কত শত ঝামেলা, তবুও তার এখন আর কোনো অভিযোগ নেই পুত্র হত্যাকারী সানানের প্রতি। পুত্র রূপম বেঁচে থাকলে হয়তো কোনো একদিন ফাঁসি হতো, কিন্তু সেদিন ওকে খুন না করলে নষ্ট হতো শেহের। সানানকেও নিজ হাতেই খুন করতো বখাটে ছেলেটি, নিঃশেষ করে দিত দুটি নিষ্পাপ নিষ্কলঙ্ক জীবনকে। তুলনামূলক নির্দোষ দুটো প্রান্ত বেঁচে গেছে। এসব ভালো মন্দের হিসাব কষে আলেয়ার আর কোনো ক্ষোভ নেই সানানের প্রতি। পুত্রশোক আছে ঠিকই, কিন্তু সব অভিযোগ ওই বাতেনের প্রতি, বেঈমান ধুরন্ধর স্বামীর প্রতি। এখন সব ভুলে লন্ডনে নিজেকে ভালো রাখতে চান আলেয়া। কোনো অভিযোগ, কোনো অনুযোগ, কোনো অভিমান নেই শাহেরের প্রতিও। এই যে ক্ষণে ক্ষণে দেখে রাখছেন সানান শাহেরের পুত্রকে। সানান তো আছে বউয়ের সাথে একদম ছায়া হয়ে, গভীর প্রেম আলাপ হচ্ছে বেলাভূমিতে ঘুরে। প্রণয়োত্তাল সাগরকে সাক্ষী রেখে। সায়ন মেহেকের যমজ বেবি দুটো আছে দাদা দাদির সাথে। হাফ টিকেট বউকে নিয়ে সায়ন বেচারা বসে আছে বিচে। এখানকার এই লন্ডন বিচে নারী পুরুষ বেশ অন্তরজ্ঞ, ভীষণ নীলাজ, একটু বেশি বেশরম। অনেক নীলাজ নারী তো পুরুষের কোলে উঠেই বসে আছে। কেউ কেউ আবার ছবি তুলছে, ভিডিও করছে কোলে বসে। সব দেখে কপিবাজির বহু পুরনো স্বভাবটা যেন জেগে উঠল মেহেকের মনে। বেচারি অধীর আগ্রহ নিয়ে বরকে বলল, ওদের মতো করে আমিও একটু তোমার কোলে বসতে চাই। সব হাফ টিকেট কফি বাস। সবার মাঝে তুই আমার মানসম্মান নষ্ট করিস না তো। আব্বু আম্মু কিন্তু বেঁচে আছে। আরে এক মিনিট, তোমার আব্বু আম্মু হয়তো এদিকে তাকাবেও না। ওনারা তো ব্যস্ত কিছু পরিচিত লোকের সাথে আলাপে। এই ফাঁকে কোলে বসে আমি একটা ছবি তুলবো শুধু। সায়ন নিমিষে চুপসে গেল বউয়ের বিচিত্র আবদার শুনে। খানিক ভেবে সম্মতির সুরে বলল, ও ছবি তুলবা? আচ্ছা, আমি উল্টো দিকে ঘুরে যাই। আব্বা আম্মু তাহলে সহজে দেখতে পারবে না। তুমি তাড়াতাড়ি একটা ছবি তুলে উঠে যাও। পরম খুশিতে বেচারি বসে পড়ল বরের কোলে। লাজুক সায়ন নয়ন অবনত করলো ঈষৎ লাজে। মেহেক ছবি তোলার প্রস্তুতি নিতেই স্বপ্নসহ যমজ বেবি দুটো চলে এলো দল বেঁধে। এসেই যৌথভাবে ধাক্কা দিয়ে মেহেককে ফেলে দিল নিচে। অতঃপর তিনজন একসাথে বসে পড়ল সায়নের কোলে। ভীষণ বিরক্ত ওদের নয়ন বদনে, ভাবখানা এমন যেন বিরাট সম্পত্তি ভোগ দখল করতে চেয়েছে মেহেক। কপিবাজ বেচারি স্বামীর কোলেও বসে থাকতে পারল না, শান্তিতে একটু ছবিও তুলতে পারল না। উল্টো শ্বশুর শাশুড়ি দেখে ফেলেছে বেবিদের আক্রমণের কালে। শুধুই মেয়েটি লজ্জিত হলো নীলাজ স্বভাবের কারণে। সানান শাহের বীচ হাঁটছে হাত ধরে, মনরাঙা প্রেমে মত্ত হয়ে। প্রেমালাপ চলছে মৃদুস্বরে। আচানক শামস দৌড়ে এলো ওদের কাছে। এসেই দুষ্টু মিষ্টি কণ্ঠে বলল, ভাইয়া, তুমি দেখছি বউয়ের পিছু ছাড়ছই না। সানান পাশ ফিরে গেল মৃদু হেসে, বদন জড়ানো ঈষৎ লাজে। কি বলবে দুষ্টু ছোট ভাইটিকে। এরই মাঝে স্বপ্ন ছুটে এলো এখানে। এসেই খুব আগ্রহ নিয়ে বলল, আঙ্কেল শামস, একটু পচা কথা শোনো। আমার ড্যাডি না আজকে সকালে আম্মুকে একটা কিস দিয়েছে। সানান শাহের দুজনই লজ্জায় ফিরে গেছে। উল্টো দিকে অধীর অস্থির স্বপ্ন আবার দৌড়ে চলে গেল দাদা দাদির কাছে। বেচারা শামস ঠোঁট টিপে হেসে ভাইকে বলল, ভাইয়া, তুমি কিন্তু সত্যিই বউ পাগলা। এবার আর নীরবতা নয়, গম্ভীর কণ্ঠে চমকের সুর টেনে সানান জবাব দিল, আরে তরি তো উল্টিয়ে পড়ে গেছে সাগরে। শামস দৌড়ে চলে গেল সম্মুখের দিকে, ঠিক যেদিকে তরি ছিল। খানিক গিয়েই মৃদু হাসলো ভাইয়ের পানে চেয়ে। আসলে তরি ঠিকই আছে। দুষ্টু ভাইটিকে বোকা বানিয়েছে সানান, ফিরিয়ে দিয়েছে ওর বউয়ের কাছে। এদিকে বরকে কাছে পেয়ে তরি বলল,
এই যে মিস্টার বজ্জিন, সবাই কি সুন্দর বউ বাচ্চা নিয়ে ঘোরে, আপনার বেবি হবে কবে? সবাই তো বউ বাচ্চা নিয়ে ঘোরে, আমি শুধু বউ নিয়ে ঘুরবো, আমার এই পরিটাকেই নিয়ে। ধুর, কি হলো গো? তুমি একটা তার ছিঁড়া, তোমাকে তো বিয়ে করেছি মিস্ত্রি ভেবে। আমার ছেঁড়া তারগুলো জোড়া লাগানোর জন্য এই কয়েক মাস ধরে তো জোড়া লাগিয়েই যাচ্ছি, কিন্তু বজ্জিন তো বজ্জিন থেকেই গেল। তাই নাকি? আচ্ছা, তখন এভাবে দৌড়ে এসেছো কেন? আর বলো না, সানান ভাইয়া বললো তুমি নাকি সাগরে পড়ে গেছো, তোমার টানেই তো দৌড়ে এলাম। ও আচ্ছা। কথাটুকু বলে এক ধাক্কা শামসকে ফেলে দিল সাগরে। বেচারা বজ্জিন হ্যাচকা টানে তার পরীকেও টেনে নিল পানিতে। বেচারি গিয়ে পড়েছে বরের গায়ে। সুনীল সাগরের ঢেউয়ের মাঝে বউকে এক হাতে জড়িয়ে নিল শামস। নাকে নাক ছুঁয়ে দুষ্টু স্বরে বলল, চলো না ডুব দেই প্রণয় সিন্ধুতে। এরই মাঝে ওদের খুব কাছে বেলাভূমিতে দৌড়ে এসেছে স্বপ্ন। এসে ভীষণ কৌতূহলে বলল, আঙ্কেল শামস, আঙ্কেল শামস, আমি না পাহারা দিতে এসেছি, তোমরা আবার কিস দাও কি না? ধুর বেটা, তোর বাপ মাকে গিয়ে পাহারা দে। শামস উচ্চস্বরে হেসে জবাব দিল দুষ্টু ভাতুষপুত্রকে। স্বপ্ন দৌড়ে এলো বাবা মায়ের কাছে। ভীষণ অধীরে দুষ্টু ছেলে স্থির থাকতেই চায় না কোথাও। খানিক বাদে আবারও ছুটে গেল দাদা দাদির ওখানে। শাহের গভীর মনোযোগে তাকিয়ে দেখছে চারিপাশ। বিচে অনেকেই বেশ খোলামেলা পোশাকে, কেউ আবার প্রকাশ্যে চুমুও খাচ্ছে উষ্ণ আদরে। বেচারি লাজুক দৃষ্টি নিয়ে অবলোকন করছে সেই সব রোমান্টিক দৃশ্য। সানান উপদেশের সুরে লাজবধূকে বলল, এইসব জিনিস দেখতে হয় না দের ব্যাটারি। ওরা অনেক রোমান্টিক, দেখছেন না চুমু খাচ্ছে কি সুন্দর করে, খুব প্রেম। মানুষের প্রেম হয় হৃদয়ের মিলনে, আর ইতরের প্রেম হয় যেখানে সেখানে, ঠিক ওদের মতো করে প্রকাশ্যে। কিছুটা ধমকের সুরে জবাব দিল সানান। শাহের মিনমিন্নি স্বরে আমতা আমতা করে বলল, প্রকাশ্যে চুমু আমিও খেতে চাই না, কিন্তু বাসায় গিয়ে ওদের মতো করে আমরাও চুমু খাবো। আমি কি বারণ করেছি নাকি? ওদের মতো কয়েকটা ছোট ছোট পোশাক কিনে নিব, সেগুলো পরে ঠিক এভাবেই খাবো। এই চুপ কর, চুপ কর দের ব্যাটারি, লাইফে একদম মাথায় উঠে বসে আছে। শাহের চুপসে গেল বরের বজ্রকণ্ঠী ধমক খেয়ে। ক্ষণিকে যেন কালো মেঘের ছায়া নেমেছে বরফ শুভ্র বদন জুড়ে। একরাশ অভিমান বেচারির মনে। বরের হাত ছেড়ে নিমিষেই যাত্রা করেছে শ্বশুর শাশুড়ির পানে। বেচারা বরমশাইও বুঝতে পারেনি ঘুরতে এসে বউকে এতটা দুঃখ দেবে। বধূয়ার মন ভাঙাতে পেছন থেকে হাত টেনে ধরে নরম সুরে বলল, রাগ করেছো লাজবধূ? অভিমানী বউ ফিরে তাকাচ্ছে না তার পানে। ডাক্তার সাহেব কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে সমজদারের সুরে বললেন, শোনো রাজবধূ, অন্যকে অনুকরণ করতে গেলে ভালোবাসায় আমাদের নিজস্বতা হারিয়ে যাবে। ও আচ্ছা, রাগ কমেছে তাহলে? একটু। চলো এবার বাসায় যাই, গিয়ে তাড়াতাড়ি চুমু খাবো। ধুর, কি যে বলেন। চুমুর জন্যই তো রাগ করেছো। আরে না, তাহলে? আসলে কি, আমার মা ছিল না তো জীবনে, কোনোদিন কেউ আমার সাথে একটু রং ঢংও করেনি। প্রফেশন নিয়ে আব্বুর ছিল ভীষণ ব্যস্ততা, প্রয়োজনীয় কথাগুলোই বলার সুযোগ পেতাম না। আমার না জীবনে অনেক অপ্রাপ্তি রয়ে গেছে, তাই মন যা চায় সেসব এখন আপনাকেই বলি আমি। আপনার সাথেই রং ঢং করতে ইচ্ছে করে আমার। বইয়ের গোপন দুঃখের কথা শুনে সানান শান্ত স্বরে জবাব দিল, এত কিছু তো আগে কখনো বলনি, আমিও বুঝিনি শৈশবে মাতৃহারা মানুষের দুঃখ কেমন হয়। এবার তো বুঝেছেন? বুঝেছি। বউ পালাতে আমারও অনেক রংঢং শিখতে হবে। তবে বেশি রংঢং করতে এসে বউ যদি দুই ইটু মাইর খেয়ে বসে, সে দোষ কিন্তু আমার না। আমি বোধহয় বসে থাকবো, আমিও মারবো, মেরে একদম বৃন্দাবন পাঠিয়ে দেবো আপনাকে। আচ্ছা পাঠিও, শুধু একটা কথা শুনে রাখো, এখন থেকে তোমার সব যৌক্তিক চাওয়া, সকল অপূর্ণ আশা পূর্ণ হবে। সমুদয় অপ্রাপ্তিতে মিলবে প্রাপ্তি। আর চুমুও হবে দিবারাত্রি, কিন্তু ভালোবাসাটা আমাদের মতো করেই হবে, নিজস্ব রঙে, মন রাঙা ঢঙে। গোলাপ রাঙা ঠোঁটে সেহের হাসলো মিষ্টি করে। ওদের অজান্তে কখন যেন স্বপ্ন এসে হাজির হয়েছে পেছনে। পকেটে হাত গুজে সব জানতার মতো করে বাবা মাকে বলল, আমি জানতাম তোমরা চুমু খেতে চাইবা। আঙ্কেল শামস আমায় আগেই পাহারা দিতে বলেছে। যা বেটা, তুই তোর ছোট চাচার মতোই বেশরম হয়েছিস। এই বেশরম শব্দটির কিছুই বুঝতে পারল না স্বপ্ন, কিন্তু ছোট চাচা শামস তার ভীষণ পছন্দের। তার মতো হতে পারাটাও যে বিরাট গর্বের ব্যাপার। কিছুটা গর্ব নিয়ে খুশি জড়ানো কণ্ঠে বাবাকে জবাব দিল, ওয়েট, আঙ্কেল শামসকে বলে আসি ব্যাপারটা। আমি তার মতোই বেশরম হয়ে গিয়েছি।
বেশরম হওয়ার অজানা খুশিতে শামসের দুষ্টু ভাতসপুত্র ছুটে গেল তারই কাছে। শাহেরের বাবা আরমান আহমেদের চাকরি আছে, আরো কয়েক বছর চাকরি শেষে অবসরে ভদ্রলোক হয়তো পাড়ি জমাবেন বিলেতে একমাত্র কন্যার কাছে। নিঃসঙ্গ জীবনের ছন্দ খুঁজবেন কন্যা আর নাতির মাঝে এই বিচিত্র ভুবনে সব অন্যায়ের বিচার হয় সব প্রাপের পাশ্চিত্য। কোনো না কোনোভাবে সুখ আসেই মানব জীবনে। খুশির রুমঝুম ছন্দ ছড়িয়ে পড়ে জীবন জুড়ে। ইদানিং সানান শেহেরেরও দিনগুলো কেটে যাচ্ছে ভালোই, হাসি খুশি মাখা স্বপ্নের সুখের পরশে। এখন আর দুঃখ নেই, নেই কোনো দুঃখ গাথাও। জীবন চলছে পুরনো সুরে, হারানো ছন্দ ফিরে পাওয়ার নতুন আনন্দে। ওরা দুজনও আছে প্রণয় সিন্ধুতে, উথাল পাতাল ঢেউয়ের মাঝে। জীবন গেঁথেছে জীবনে হৃদয়জ গভীর প্রেমে, রংধনুর ন্যায় বর্ণিল সব রঙে। এ রং ছড়িয়ে থাকুক আমরণ জীবনের সবক্ষণে সকল লগ্নে।